স্যার যে আমাদের রিকারিং আনসার আমাদের মানে গত সপ্তাহ থেকে রেকারিং মিটিং এ তো সমস্যা কেন হচ্ছে? আমি তো গত কালকে ইয়েদের ক্লাস নিলাম 18 ব্যাচের, ওদের তো সমস্যা হচ্ছে। স্যার এখন ঠিক বলতে পারবো না স্যার। আমরা সকালবেলা স্যার সুদীপ স্যারের সাথে ক্লাস করতে গেছিলাম, তখন রিকারিং মিটিং ব্রেক করছিল মাঝখানে। স্যার স্যার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে কিংবা আমাদের ওইটা মনে হয় নেটের সমস্যা। তারপরে স্যার উনি আবার নতুন করে লিঙ্ক দিল। চুয়েটে তো নেটে ব্যাপক প্রবলেম দেখা যাচ্ছে। এই ক্লাসরুমেই তো দেওয়া ছিল, আজকে নতুন যেটা করেছি এটাই দেওয়া হয় নাই আর কি। আমি তো সেটাই রেজওয়ানকে বলছি যে তুমি কি সবাইকে ইনফর্ম করতে পেরেছো কিনা। আচ্ছা স্যার এখন দিব আমি তো স্যার এমনি স্যার আমাদের যে ফেসবুক যে সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে ওখানে দিচ্ছি, আমি স্যার ক্লাসরুমে দিয়ে দিব এখন। এখন কি ক্লাসরুমে দিব? এখন দিয়ে লাভ হবে? ক্লাসরুমে দিলে ভালো হয়। সবাই জানে যে 2টার সময় আপনার ক্লাস আছে, তো এখন যদি স্যার লিংক দেন তাহলে ভালো হবে, সমস্যা নেই স্যার। আচ্ছা আমি এখনই দিচ্ছি ক্লাসরুমে, আবার দেখি। এই পারভেজ, এটা নিয়েই যা, এটা হচ্ছে না। হ্যাঁ, না না সিরা না, ঠিকই আছে। হুম, আচ্ছা ক্লাসরুমে লিংক দিয়েছি, দেখো তোমরা। আচ্ছা আমরা শুরু করি, আমার মনে হয় বাকিরা জয়েন করবে আস্তে ধীরে। অলরেডি পার্টিসিপেন্টস ইন মোর দ্যান 100।
Uh, so we are in this part of the course, I think, the development indicators. স্যার একটু রেকর্ডটা স্যার, কিসের? রেকর্ডিংটা অন করে দিয়েছে। আচ্ছা, রেকর্ডিংটা তোমরা করলেই ভালো হয়। আমি এই যে তোকি করতে পারবে না। এই তোকিকে আমি ইয়ে করে দিলাম, কো হোস্ট, ও রেকর্ড করতে থাকুক। তোকি আছে এখানে? জি স্যার, করতেছি স্যার। জি স্যার, করতেছি স্যার। So the development indicators, I think we started the discussion on development indicators. কতটুকু পড়িয়েছিলাম আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনেও পড়ছে না। কতটুকু পড়া হয়েছিল মনে আছে কারো? লিমিটেশন অফ ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস, এই স্লাইড পর্যন্ত পড়িয়েছেন। লিমিটেশন? জি স্যার। এটা এটাই হবে, লিমিটেশন অফ ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস। আচ্ছা, আমি আমরা একটু জাস্ট পিছন থেকে আসি যে ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস, উই ইউজ ডিফারেন্ট ইন্ডিকেটরস ফর টু মেজার দ্য ডেভেলপমেন্ট। ইনফ্যাক্ট এভরিথিং শুড বি মেজার্ড। এই জিনিসগুলো আমার মনে হয় খুব ভালোভাবে ক্লিয়ার হওয়া দরকার। পারফরমেন্স, ইভেন the student performance is also measured. The teacher performance is also need to be measured. Now the different type of measurement is also coming day by day, like the sustainability measurement. আমি জানি না কেউ এটা নিয়ে কোনো কাজ করছে কিনা। আমাদের 16 ব্যাচে তো অনেকেই অনেক ভালো কাজ করছে বিভিন্ন জায়গায়। সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর নিয়ে কেউ কাজ করছে নাকি? কারো আইডিয়া আছে? এনিওয়ান? আরে কেউ চুপচাপ কেন? চুপচাপ না থাকলে বলো যে নাই স্যার, সেটাও তো বলবা নাকি? সেটাও তো বলতেছো না। আমাদের ওয়াটারের স্টুডেন্টরা এখানে না? ওয়াটার গ্রুপ কি এখানে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এটা কি আসতেছে যে কানেক্টিং টু সার্ভার নাকি? এইটা কেন আসতেছে? এই তো স্যার রেকর্ডিং এ ফেল হচ্ছে স্যার, মানে রেকর্ডিং এ সার্ভারটা কানেক্ট হচ্ছে না। তুমি লোকালি রেকর্ড সার্ভার করো দিস না, না, লোকাল দে। লোকাল দিয়ে পরে এটাকে শেয়ার দিয়ে দিবা বা গুগল ড্রাইভে শেয়ার দিয়ে দিবা, সার্ভারে হবে না। ঠিক আছে স্যার, জি স্যার। আচ্ছা, আমাদের ওয়াটার গ্রুপ এখানে না? এই ওয়াটার মানে কি ডাব্লিউআরই? জি স্যার। ওরা কই? ওরা কেন কথাবার্তা বলতেছে না কেন? ওই যে ইয়ে ছিল না আমাদের, কি যেন ইয়ের নাম, ফৌজিয়া আছো? হ্যাঁ, তো তুমি চুপচাপ কেন? হ্যাঁ, আমি তো বলতেছি যে ওয়াটার গ্রুপ গেল কোথায়? তুমি তো কথাবার্তা বলতেছো। থিসিস এর ওয়াটার গ্রুপও তো আছে। তোমরা ইয়ে নিয়ে, ওয়াটার বা এনভায়রনমেন্ট গ্রুপ, কখনো ইয়ে নিয়ে কাজ করেছো নাকি? কোনো গ্রুপ কাজ করে সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর? করে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় কোনো একটা গ্রুপকে সাস্টেনেবিলিটি ইন্ডিকেটর নিয়ে কাজ করতে দিলেই হবে। So we need different indicators, in fact, for different performance measurement everywhere. So development also is a process, and it needs to be measured by indicator. এখন indicator can be different types, and we discussed something GDP, GNP, GNI, HDI. These are some different indicators that we discussed in the last lecture.
this is very important. এর importance নিয়ে আমার মনে হয় নতুন করে বলার কিছু নেই, যেমন already বলেছি। The limitation is also discussed in, as far I informed. But statistical weakness is everywhere. আসো নিচ্ছি, বলো। ক্লাস শেষ হবে 3টায়। সমস্যা হচ্ছে কোনো? ও আচ্ছা, ঠিক আছে। Statistical weakness in the data is there. It is a very often incomplete and serious unreliable result is sometimes coming. As for example, per capita income আমরা বিভিন্ন জায়গায় শো করছি, কিন্তু per capita expenditure শো করছি না, যার জন্যই নতুন কনসেপ্ট এসেছে যেটা পিপিপি, দ্যাট ইজ পারচেজ পাওয়ার প্যারিটি। এটা নিয়ে হয়তো আমরা একটু আলাপ করব, নেক্সট স্লাইডে আছে। Even sometimes statistics hide many things. আমি এটা আলাপ করেছিলাম কিনা গত লেকচারে, sometimes 90% people have this facility, sanitation facility or anything else. The facility that we say 10% does not have that facility, but how many people are these? That is sometimes we cannot understand from the statistics. It is very important. So in fact, the donor agencies or the government sometimes can hide many things just based on the statistics. It has some limitations. So now we can discuss something on the specific indicator, like the economic indicator. We have economic indicator, human development indicator, gender indicator. Particularly these three things we will be discussing in this lecture. First, come to the point of economic indicator. And economic indicator is something on the income measurement. We measure firstly the gross national income. Gross national income, GNI. Before, formerly, it was known as gross national product, GNP. This is the most common indicator, is the gross national income, GNI, and measures the value of the total output of goods and services at home and abroad, occurring to residents of a country. So gross national income is the total output from the home and abroad. Particularly many people are residing abroad, so their income is also accounted in GNI. And GDP is another indicator, a closely associated measure in gross domestic product, GDP. This is the measure of the total output of the goods and services produced wholly within the country's territory. In the GDP, we do not count the income of the outsiders. So the GNI comprises GDP plus the net income from the foreign source. So GNI is equal GDP plus income from the foreign source, which is the income residents receive from the services. That may be a labor or the capital invested in the abroad, or the labor we can receive the remittance every year. So GNI per capita is calculated dividing GNI by mid-year population. So you have to calculate first the GNI and then GNI per capita just is divided by the total number of population in the mid-year. So another indicator is GDP. This is commonly used, well circulated by the government, and well circulated in the newspaper as well. We often see in the newspaper, okay, Bangladesh GDP is very high, GDP is rising very high rate, something like this.
And GDP is measured by taking the quantities of all goods and services produced, multiplying by their price, and summing the total within the country. So GDP can be measured either by the sum of what is purchased in the economy or by what is produced in the economy. So that is something, the measurement of the GDP. However, GDP has different limitations. It has few limitations. The concept is not supposed to measure the well-being. That is the most important fault, or the negative side of the GDP. Often government is telling, okay, we have a very large GDP, or the GDP increase rate is very high, and many things, many newses are coming. But the biggest fault in the indicator GDP is it does not measure any well-being. Also, GDP fails to account for non-market transaction, the wealth distribution, and the effect of the externalities. So, non-market transaction, the defined non-market transaction is going on. The informal market, that is not accounted in the GDP. Informal market is the informal sector also. This is a very large sector in particularly in Bangladesh. Like very simple example, we can say uh, the informal transaction in the market, which is not accounted. We do not give any tax or any VAT in many goods. Also, the informal sector, like the informal transport sector, the rickshaw is an informal sector. Even the public transport, in many public transport in our country is informal still, is not any formal. They do not give any tax. Okay, they might be giving the transport tax of the bus or something, but the ticket is not formal. So government is not getting any information on the ticket. Like air ticket is a formal, the train ticket is a formal, whereas the many bus ticket is not actually formal. Uh, Different rickshaw is a completely informal sector. So huge amount of transaction is done by the rickshaw, but that is not counted in the GDP. There are also different types of informal sectors involved here. Uh, GDP also does not count the well-being of the people. Okay, we have a very large GDP, fine, but is that helping the well-being of the people? How much? That is a big question. Another question is the wealth distribution. Some people are earning huge, and some people are earning very low, maybe $1 a day or $2 a day, and some people are earning say $1,000 a day. So that wealth distribution, that is not reflected, in fact, in the GDP. Despite many conceptual and statistical weakness, national accounting measure like the GNI or GDP are the most widely used development indicator. So in the macroeconomy, this is widely used all over the whole world, in fact, not only Bangladesh, but also in the other countries in the world. It is widely used by the government, and such measure tries to integrate several disparate items such as agriculture, industrial production, services into a monetary term. That is fine, and serve as a guide to the ability of a country to provide a certain level of economic welfare to its citizen. So it's just assume, okay, high GDP will give a good service to the citizen, but actually it sometimes it fail. We have also employment indicator such as labor force, the payroll, the unemployment data estimate. There is also.
and we also the consumer price index that is bit similar to the inflation of the country. The CPI is measure the changes in the price of the consumer goods and services that are purchased by the household. If a very high CPI, the CPI is the change in the price of consumer goods. What is the change? Is if it is very high, then it is a bad indicator, in fact, for the economy. Like the inflation, if the inflation is very high, it's not very good for the economy. And similarly, CPI is almost similar. Is the inflation. The index is a statistical estimate created by using price from a sample of representative item collected periodically. এটা কিভাবে করা হয় সেটা এখানে বলা হয়েছে যে স্যাম্পল রিপ্রেজেন্টেটিভ আইটেম নিয়ে তাদের প্রাইস কালেকশন করা হয় and then we have some statistical estimate. বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এদের কাজ এটার মধ্যেও পড়ে। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ডিফারেন্ট ডেটা আমাদেরকে দেয়, তার মধ্যে ইনফ্লেশন ডেটা বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, these are also included in the data. So if you need any data related to these, you can search the website of Bangladesh Bureau of Statistics BBS. কারো কোনো কোশ্চেন আছে? Any question? The economic indicator, GNI, GDP, consumer price index. এই কি ব্যাপার, কথা নাই কেন? এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আরে কথা না বললে কিভাবে বোঝা যাবে? স্যার বলো। জিডিপি অ্যাকচুয়ালি কি মিন করে এটা একটু বলবেন? আচ্ছা বলবো। কে তুমি? আগে একটু তোমার রোল নাম্বার বলো বা পরিচয় দাও দেখি, তুমি কোথেকে আসলা সেটাই তো বুঝতেছি। কে তুমি? তোমার রোলটা কত বলো দেখি আগে। 117 স্যার। 117, আচ্ছা গুড। আর কারো কোনো কোশ্চেন আছে? রোল নাম্বারটা বলে কোশ্চেনটা বলো দেখি। স্যার নাই মনে হয়, থাকলে তো বলতে অবশ্যই। আচ্ছা নাই, কোশ্চেন নাই, সবাই সবকিছু ভালো বুঝতেছে। আচ্ছা একজন কোশ্চেন করেছে জিডিপি অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ জিডিপি? ইট ইজ এ গুড কোশ্চেন। মানে জিডিপি আলোচনার শেষে যদি এখন ডিফাইন করি আবার জিডিপি কি, তাহলে তো আসলে সমস্যা হবে একটু। আমি ইয়ে করেছি, ডেফিনেশন দিয়েই আলোচনাটা শুরু করেছিলাম। That is, GDP is a measure of the total output of goods and services produced in the country. All the goods and services যা দেশের মধ্যে প্রডিউস হচ্ছে তাকে যদি ইয়ে করা হয়, সাম আপ করা হয়, এখন দেশের মধ্যে প্রডিউস হচ্ছে কি, আসলে প্রোডাকশন কি আছে? প্রোডাকশন হিসাবে আছে ধর এগ্রিকালচার প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এই তো। আর সার্ভিসেস আছে, বিভিন্ন রকমের সার্ভিস আছে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিলাম, যেমন ট্রান্সপোর্ট সার্ভিস, এরকম আরো বিভিন্ন রকমের সার্ভিস, মানে নাগরিক সেবার ভিতরে যা পড়ে, ইলেকট্রিসিটি সার্ভিস, ওয়াটার সার্ভিস, ইউটিলিটি সার্ভিস, গ্যাস সার্ভিস, like so many services we consume every day. So all services and the goods should be accounted in a monetary term. এটাই হচ্ছে তোমার টোটাল সাম ইজ দ্য জিডিপি। এগ্রিকালচারাল প্রোডাক্ট, যত এগ্রিকালচারাল প্রোডাক্ট হচ্ছে সবকিছুকে তুমি মানিটারি সামে নিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এটাকে মানিটারি সামে নিয়ে আসো। এছাড়া আরো কোনো প্রোডাক্ট থাকতে পারে, প্লাস সার্ভিসেস, এইটাই। স্যার
স্যার একটা Hello? দেশের জিডিপি যখন স্যার ক্যালকুলেট করে, তো এত কিছু স্যার কিভাবে মানে মনিটারি তে কনভার্ট করে, বা এগুলার কিছু মিসিং হইতে পারে না এখানে? মিসিং তো কিছু হতেই পারে, গভর্নমেন্ট তো অবশ্যই চেষ্টা করছে যে যতটা ইয়ে করা যায়, যতটা অ্যাকাউন্ট করা যায়। এখন অ্যাকাউন্টিং এর জন্য কম্পিউটার ডেটাবেস ইজ অলওয়েজ বেটার। এই জন্য আসলে তুমি কম্পিউটার ডেটাবেস থাকলে, যেমন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড, তারা তো রাজস্ব ইনকাম করছে, তাদের কাছে পুরো হিসাব আছে যে কোথা থেকে কি রাজস্ব আসছে। দ্যাট ইজ one single point in fact to get the total revenue of the country, সেটাও যেমন আছে। স্যার হুম হ্যালো স্যার বলো। স্যার অনেক জায়গায় স্যার মানে বাহির থেকে স্যার আমরা জাস্ট অনেক যন্ত্রাংশ কিনে এনে তারপর স্যার বাংলাদেশে অ্যাসেম্বল করি স্যার, যেমন স্যার মোবাইলের ক্ষেত্রে বলেন বা স্যার গাড়ির ক্ষেত্রে বলেন স্যার, সেগুলো আমরা বাংলাদেশে এনে অ্যাসেম্বল করে তারপর বাংলাদেশে বিক্রি করে। তো এগুলো কি স্যার জিডিপির মধ্যে পড়বে নাকি স্যার এটা তো জিডিপির বাহিরে মধ্যে, জিডিপির মধ্যে পড়বে। এটা গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে তো, বুঝছো না? যেখানেই ট্যাক্স আছে সেখানেই জিডিপি আছে। আর স্যার যদি আমরা স্যার অন্যান্য বাহিরের কোম্পানি, বিদেশে বৈদেশিক কোম্পানি যদি স্যার এখানে বাংলাদেশে প্রোডাক্ট তৈরি করে তারপর আবার তাদের কাছে নিয়ে যায়, সেই ক্ষেত্রেও কি স্যার পড়বে যদি ট্যাক্স বিহীন নেয়? হ্যাঁ সেটাও যেমন স্যার সেটাও তো আমাদের এখানেই প্রোডাকশন হয়েছে, যেমন গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস, তুমি এটা বলতে চাচ্ছ? কি স্যার ওই টাইপ আর কি বাহিরে মূলত বিক্রি হয়, বাট হ্যাঁ এখানে বাইরে তো স্যার বিক্রি হোক, আমাদের এখানে প্রোডাকশন তো আমাদের এখানেই হয়েছে। সেক্ষেত্রে এক্সপোর্ট ট্যাক্স গভর্নমেন্ট পেয়েছে, আবার তুমি যেটা ইম্পোর্টের কথা বলছো সেটা ইম্পোর্ট ট্যাক্সও গভর্নমেন্ট পেয়েছে। না, গভর্নমেন্ট টোটাল কত ইনকাম করতেছে, এটাই হচ্ছে ইনকাম প্লাস আর কি প্রোডাকশন। মানে অনেক ক্ষেত্রে হয়তো ইনকাম পুরোপুরি নাও হইতে পারে, প্রোডাকশনটাও সেই ক্ষেত্রে কাউন্ট হইতে পারে। যেমন এগ্রিকালচারাল প্রোডাক্ট, ওইটা এখানে গভর্নমেন্টের হয়তো সেইভাবে কোনো ইনকাম হয় না, কিন্তু এটা প্রোডাকশন হিসাবে দেশের ভিতরে ট্রানজাকশনটা হচ্ছে, এটা এটা টোটাল প্রোডাকশনটা হচ্ছে। স্যার যেমন আরেকটা বিষয় স্যার, বলো। স্যার ওই যে স্যার অনেকেই তো স্যার আউটসোর্সিং করে, মানে স্যার সার্ভিস যেটা বলছেন আর কি, ওই সার্ভিস গুলা আউটসোর্সিং এর মাধ্যমে দেয়, এখন স্যার ওইগুলো কি কাউন্টে আসবে? এটা ওই যে আমি আগে বললাম যে ফর্মাল হইতে হবে কি, তার যদি লাইসেন্স থাকে, সে যদি ট্যাক্স পেয়ার হয়, যে ইনকাম ট্যাক্স দিচ্ছে কিনা, তাহলে সেটা কাউন্ট অবশ্যই হবে। আর যদি এটা ইনফর্মাল হয়, সে যদি তার কোনো লাইসেন্স না থাকে, সে যদি ট্যাক্স পে না করে, তাহলে এটা তো গভর্নমেন্ট জানেই না। ইনফ্যাক্ট কাগজে কলমে গভর্নমেন্ট জানে না যে কি হচ্ছে। এরকম ইনফর্মাল সেক্টর কিন্তু বাংলাদেশে হিউজ আসলে, যেহেতু আমরা পুরো সিস্টেমটাকে কম্পিউটারাইজ করতে পারি নাই, এটা এই জন্য আমাদের ইনফর্মাল সেক্টর অনেক বেশি। যেমন ধরো তুমি টিউশনই করো, তুমি টিউশনি টাকা ইনকাম করলা, এটা তো জিডিপির মধ্যে যাচ্ছে না, কারণ এটা তো ইনফর্মাল আছে, ফর্মাল হয়নি। কারণ তোমার কোনো লাইসেন্স নাই, তুমি যে ইনকামটা করেছো এটা তুমি কোথাও শো করছো না, ঠিক আছে? জি স্যার। এই জন্য প্রতিটা জিনিস লাইসেন্স হইতে হবে। ইভেন আমি যদি ইয়ের কথা বলি, দেশের বাইরে সব দেশে এখনো হয়তো ওইভাবে ফর্মাল হয় নাই। আমি যেমন ইউরোপে দেখে আসছি, যেমন যে ডে লেবারের কাজ করে, যে তারও কিন্তু লাইসেন্স আছে ডে লেবারার হিসাবে। আমরা যে আমাদের এখানে ডে লেবারের যেখানে কাজ হচ্ছে, তার কিন্তু কোনো লাইসেন্স নাই। সে কোন দিন ইনকাম করলো বা কোন দিন ইনকাম করলো না, সেটার কোনো হিসাব কিন্তু আমাদের কাছে নাই, মানে অথরিটি বা গভর্নমেন্টের কাছে নাই। কিন্তু দেশের ইউরোপে আমি যেটা দেখেছি, যে যে ডে লেবারার, তারও লাইসেন্স আছে, যে সে লাইসেন্স হোল্ডার একজন ডে লেবারার, এবং সে ইয়ে করে, মানে প্রতিদিন কাজ করলে যার কাছ থেকে কাজ করলো, তার কাছ থেকে একটা প্রত্যয়ন নিতে হয় এট দ্য এন্ড অফ দ্য ডে, বিকেলবেলা, যে আমি এখানে কাজ করেছি, এত টাকা ইনকাম করেছি, ঠিক আছে? এবং সেটা গভর্নমেন্টের খাতায় যোগ হয় যে সে এত টাকা ইনকাম করলো, এবং সে ইনকামের উপরে সে বাৎসরিক ট্যাক্সও দেয়, যে তার ইনকাম এত, ট্যাক্স এত। এখন যেটা হয় ওইখানে, মানুষও যে চুরি করে না তা না, তারাও চুরি করে। হ্যাঁ, তারাও হয়তো সপ্তাহে 7 দিন কাজ করলো বা 6 দিন কাজ করলো, দেখালো হয়তো 4 দিন।
এটাও হইতে পারে। আবার এরকম হইতে পারে যে সে 100 টাকায় কাজ করলো, দেখালো 50 টাকা, সেটাও হইতে পারে। তবে তাদের সিস্টেমটা ফর্মাল আর কি, আমি সেটা বলতে চাচ্ছি। যেমন আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় যে কাজ করে, এটাও দেখেছি। ইভেন আমরাও কাজ করেছি, আমিও কাজ করেছি। একবার 1 সপ্তাহ কাজ করলাম এক জায়গায়। এগুলো কিন্তু ওরা প্রথমেই ইয়ে করে ফেলে যে এটা ইনফর্মাল, এতে তাদেরও লাভ হয়, যে কাজ করাচ্ছে তাদেরও লাভ হয়। এবং সে কাজ করছে, এটার কোনো ইয়ে নাই, কোনো হিসাব নাই যে পেমেন্ট করে ফেললো বা ইনকাম এক্সপেন্ডিচার কোনোটারই হিসাব নাই। সামথিং, এটা হচ্ছে ব্ল্যাক মানি। এনিওয়ে, এভরিথিং ফর্মাল, যত বেশি ফর্মাল হবে তত গভর্নমেন্টের জন্য ততই লাভ, গভর্নমেন্ট সেটা শো করতে পারবে। আর যত বেশি ইনফর্মাল থাকবে তত গভর্নমেন্টের লস। হয়তো ট্রানজাকশন হচ্ছে কিন্তু গভর্নমেন্ট এটা জানছে না। যেটা আমরা বলে থাকি যে এই যে ঘুষ দেওয়া নেওয়া হচ্ছে এত পরিমাণ, দুর্নীতি, যেটা এটা যদি ফর্মাল সেক্টরে আসতো তাহলে এটা কিন্তু গভর্নমেন্টের জন্য অনেক লাভই হইতো। ইনফ্যাক্ট যে এত টাকার ট্রানজাকশন হচ্ছে বাংলাদেশে। তাহলে স্যার অ্যাকচুয়াল যে সিনারিওটা আমাদের জিডিপি ক্যালকুলেশনে, ওটা তো স্যার আসে না, উঠে আসে তাহলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো আমি সেটাই বলছি যে আমাদের যে জিডিপি গভর্নমেন্ট বলছে, অ্যাকচুয়াল জিডিপি কিন্তু তার চাইতেও বেশি, এটা কিন্তু ঠিক। কিন্তু গভর্নমেন্ট যে আবার এক্সাজারেট করছে না, সেটাও কিন্তু নিশ্চয়তা নাই। গভর্নমেন্টও জানে যে তারা হয়তো সবকিছু ধরতে পারছে না, তার জন্য তাদের হয়তো জিডিপি হয়তো ছিল 500 টাকা, গভর্নমেন্টও জানে যে আমি তো পুরোটা ধরতে পারিনি, আছে বলে দিই 700 টাকা। এটাও হতে পারে। আসলে ইকোনমি অনেক জটিল জিনিস, এটা এত সহজে আলোচনা করা বা ইয়ে করা মুশকিল। ইকোনমি ইনফ্যাক্ট বেশ কমপ্লিকেটেড একটা ব্যাপার। গভর্নমেন্টও কি করছে দেখা যাচ্ছে না আসলে। ইভেন দ্য মানি, ইনফ্যাক্ট দ্য টাকা কিভাবে আসতেছে আসলে বাজারে, দ্যাট নোবডি নোস কিভাবে টাকা আসতেছে। এটা তো একটা সিস্টেম ছিল বা আছে, কিন্তু আমরা যে আদৌ সেটা সব গভর্নমেন্ট সারা ওয়ার্ল্ডে সবাই যেটা ফলো করছে কিনা সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তুমি মানির হিস্টোরিটা পড়ে দেখতে পারো, হিস্টোরি অফ মানি। ইনফ্যাক্ট মানি এর যে নোট সিস্টেমটা কিভাবে আসছে। ওকে, যাই হোক, আমরা নোটের হিস্টোরিতে এখন আর না যাই। এটাও আসলে আসছে ইউএসএ থেকে। সবকিছুর মূল দেখা যায় যে ইউএসএ। ইউএস ইজ অলওয়েজ intellectually they are always in the upper position than the other countries. আমরা আরেকটা ইন্ডেক্সে আসি, ইকোনমিক ইন্ডেক্সের পরে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। Human Development Index is a composition measure of health, education and income. আমরা এত সময় শুধুমাত্র ইকোনমি নিয়েছিলাম, যে ইকোনমি কতটা সুয়েলিং হয়েছে বা কতটা বাল্কি হয়েছে, আমরা সেটাই, গভর্নমেন্ট আসলে সেটাই দেখতে চায়, হাউ বাল্কি দ্য ইকোনমি ইজ। বাট that indicator always fails to show the well-being of the human or human well-being. তার জন্যই ইউএনডিপি যেটা ইয়ে করেছে, অ্যাডাপ্ট করে নিয়েছে, সেটা হচ্ছে যে Human Development Index. UNDP is the United Nations Development Program. They are involved with development programs all over the whole world. The different countries, 187 countries they are working, and UNDP accounts the GDP of the individual countries, okay, but they do not rely in fact on the GDP alone. They want to see the HDI, the Human Development Index, how the human is developed in a country
or in any region, and this index is a composition of health, education, and income. So income is there, but health and education is also there. That is why it is human development index, but it is not actually the development index. Again, it has also many limitations. আমি আসবো, বাট নামকরণটা মোটামুটি ঠিক আছে। ইট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট, not the overall development. So HDI reflect the most important dimension of human development. The most important dimension হচ্ছে এটাই যে স্বাস্থ্য, শিক্ষা এবং ইনকাম। It was introduced first in 1990 as an alternative to purely economic assessment of national progress such as GDP. So GDP অনেক আগে থেকেই ছিল, সেটাকে রিপ্লেস করার কিছুটা আর কি, রিপ্লেস ঠিক না, একটা অল্টারনেটিভ চিন্তা করা হয়েছে 1990-তে আসছে। দেন ইন্ডেক্স ওয়াজ ডেভেলপড বাই পাকিস্তানি ইকোনমিস্ট মাহবুবুল হক and Indian economist অমর্ত্য সেন in 1990, and then it was adopted by UNDP. So nowadays you can go to UNDP website and you can get all the HDI data for all the countries in the world. So this good for, this is coming from the Indian subcontinent. In fact, Mahbubul Haq and Amartya Sen, they combinedly did this work. HDI is a complex, it is a composite index. It contains 3 indicators: life expectancy, educational attainment, and the real GDP. The real GDP, you see, not the GDP, but there is a real GDP. So there is a difference between the GDP and the real GDP. It is, the difference is the purchasing power parity. Now we can very briefly discuss on this purchasing power parity. What is that? আমি জানি না কেউ এটা শুনেছে কিনা আগে। পারচেজিং পাওয়ার প্যারিটি কি কেউ শুনেছো আগে? এই যে আবার সবাই চুপচাপ হয়ে গেছে, না শুনলে বলো যে শুনি নাই। জি স্যার, শুনেছি। তুমি কি কিছু বলতে পারবা হোয়াট ইজ পিবিপি? স্যার আমি যতটুকু বুঝতে পারতেছি এটা পড়ে, সেটা হচ্ছে স্যার এটা মানুষের ক্রয় ক্ষমতা সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ, একটু একটু যদি এক্সপ্লেইন করার চেষ্টা করো, ছোট করে হলেও হবে। এটা এক ধরনের পরিমাপক হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন দেশে দ্রব্যমূল্যের যে দাম আছে এবং মানুষ কোন একটা স্পেসিফিক কোন একটা পণ্য কিনতে কতটুকু ব্যয় করতে পারবে তার ক্রয় ক্ষমতার মধ্যে থেকে এটাই হচ্ছে এক ধরনের তুলনা করা হয় স্যার। এটাই পারচেজিং পাওয়ার প্যারিটি আমার যত মনে হচ্ছে স্যার। Okay, your conceptually is almost correct. আসলে আমি যদি আর একটু ভেঙে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে গ্রস ন্যাশনাল ইনকাম, GNI, it is almost similar to GDP. GDP তে যেটা, GNI তে যেটা আছে যে GDP প্লাস ইয়ে আছে, তাই না, ফরেন ইনকামটা, সেট মাইট বি এ লেবার অর ক্যাপিটাল, যেটাই হোক। তো এটাকে আমরা টোটাল পপুলেশন দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে আমরা পার ক্যাপিটা জিডিপি বা পার ক্যাপিটা জিএনআই পাবো, পার ক্যাপিটা ইনকাম। এখন আমার দেশের ইনকাম সে, আমার বাংলাদেশে এখন ইনকাম সে $2500, এরকমই হবে, আর একটু বেশি হইতে পারে, আমি ঠিক জানি না লেটেস্ট আমাদের পার ক্যাপিটা ইনকাম। Whereas ধরো ইউরোপের একটা কান্ট্রি ইউকের পার ক্যাপিটা ইনকাম কত? মেবি $20,000, তাই তো? এখন এই দুটো মানুষকে কি একই পাল্লায় মেজার করা যাবে কিনা? আমাকে
$2,500 পার ক্যাপিটা পার হেড, সরি পার ক্যাপিটা পার ইয়ার। আর ইউকে $20,000 পার ক্যাপিটা পার ইয়ার। আমরা যদি একই পাল্লায় রেখে বিচার করি তাহলে বিচারটা ঠিক হবে না। কেন হবে ইউকে না? তো অনেক বেশি স্যার, $20,000 না। না, আমি এমনি বললাম আর কি। আচ্ছা স্যার। কত দেখছো? 47,880 according to the report of অলমোস্ট 2019. 50,000, সে 50,000। জাস্ট আমি এমনি বলছি আমাদের বাংলাদেশে কত এখন। বাংলাদেশেটা খুঁজে বলো তো দেখি, গুগলে সার্চ দিয়ে পাওয়া যাবে। বাংলাদেশে মানে এরকমই হবে 2700-2800। আর 5,200 2019 সালের রিপোর্ট অনুসারে। আচ্ছা 5,200, তাহলে তো আমি হাফ বলছি, ওটাও হাফ বলেছি, খারাপ বলি নাই। জি স্যার, জি স্যার। যাই হোক, জাস্ট অ্যান অ্যাজাম্পশন আর কি, যে আচ্ছা বাংলাদেশে 5,000 আর ইউকে হচ্ছে 50,000। এখন আমরা যদি বাংলাদেশের একটা মানুষ আর ইউকের একটা মানুষকে একই পাল্লায় নিয়ে বিচার করা শুরু করি, উড দ্যাট বি ওকে? সেটা কি ঠিক হবে কিনা? তোমার কাছে কি মনে হয়? অফকোর্স ইট শুড নট বি ওকে, এটা কখনোই ঠিক হবে না। এবং কেন ঠিক হবে না? কারণ এক্সপেন্ডিচার ইন বাংলাদেশ এন্ড এক্সপেন্ডিচার ইন ইউকে ইজ নট সেম। তার 50,000 টাকা ইনকাম আছে, কিন্তু তার খরচ দেখা যাচ্ছে যে 40,000। আমার এখানে ইনকাম 5,000, আমার খরচ দেখা যাচ্ছে যে 4,000। 40,000 তো আর না। তাহলে জিনিসটা কি অলমোস্ট আবার কাছাকাছি যেয়ে দাঁড়ালো কিনা, যে সে 5,000 টাকা ইনকাম করে এবং তার খরচ হচ্ছে 4,000, আর একজন 50,000 ইনকাম করে তার খরচ হচ্ছে 40,000। তাদের ইনকামটা কি খুব বেশি? 50,000 খুব বেশি কিন্তু না। ইনকামটা আসলে এক্সপেন্ডিচারের কত গুণ? আমার কথা হচ্ছে এইটা। একজন ইউকেতে যে আছে তারও হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচারের 1.25 গুণ, আর যে বাংলাদেশে আছে তারও ইনকাম হচ্ছে এক্সপেন্ডিচারের 25 গুণ, 1.25 গুণ। তুমি যদি এই হিসাবে দেখো তাহলে দুটো মানুষ কিন্তু আবার একই সমান সমান অবস্থায় আছে। and that is something the concept of power parity, purchasing power parity, যে তার ক্রয় ক্ষমতাটা আসলে কত, তার ইনকামের চাইতেও ক্রয় ক্ষমতাটা ইম্পর্টেন্ট। এখন দেখা গেল যে বাংলাদেশের মানুষের ইনকাম 5,000, খরচ হচ্ছে 6,000। ইটস এ বিগ প্রবলেম। আমি কি বোঝাতে পারলাম কিনা? So purchase power parity is something in another measurement, or it is something it is something a modification of the GDP. জিডিপিটাকে আমরা মডিফাই করতে চাই ইন টার্মস অফ পাওয়ার পারচেস পাওয়ার প্যারিটি, যেখান থেকে আমরা দেখাতে চাই যে অ্যাকচুয়াল ইয়েটা কত, মানে অ্যাকচুয়ালি তার ইনকামটা কত। বাংলাদেশের যদি জিডিপি হয় 5,000, তাহলে তুমি পিপিপি দেখো 5,000-এর চাইতে বেশি হবে আসলে। এটাই হওয়া স্বাভাবিক। এটা আমার এখানে কোনো এক জায়গায় লিখেছিলাম, আমার এক্স্যাক্টলি এখন কোনো এক জায়গায় লেখা আছে। এই দেখো এইখানে এই স্লাইডে করেছে, এটা 2016-17 হোয়াইট ওল্ড। এখানে জিএনআই, বাংলাদেশের জিএনআই হচ্ছে 1,610, ঠিক আছে, আর পিপিপি করে জিএনআই আসতেছে 3,341। মানে পিপিপি অ্যাডজাস্টেড জিডিপি অনেক বেশি হবে।
অ্যাকচুয়াল জিডিপি চাইতে ওটা অনেক বেশি হবে। Again, so আমরা এইচডিআই তে যে ইয়েটাই ব্যবহার করব ইনকামটা, সেটা আমাদের পিপিপি অ্যাডজাস্টেড ইনকামটা ব্যবহার করব, আর এডুকেশন অ্যাটেইনমেন্ট থাকবে, লাইফ এক্সপেক্টেন্সি থাকবে। এই তিনটা জিনিসকে একসাথে কম্পোজিট করেই আমরা এইচডিআই ক্যালকুলেট করি। However, HDI is not a measure of well-being again, and it is not a measure of empowerment. যখন তোমার এগুলো হয়ে যাবে, ইনফ্যাক্ট when you have a good life expectancy, good education and good GDP, then you will think about the well-being, overall well-being of the human being, and finally the empowerment, the freedom of speech, the freedom of political freedom. All these things will be coming. That is missing, in fact, in the HDI. HDI does not measure those things. Another thing is HDI does not measure the environmental issues. শুধু আমরা যে ভালো ইনকামই করতে চাই তা নয়, the environmental issue is very important. আমি অনেক টাকা ইনকাম করি কিন্তু থাকি পলিউশনের মধ্যে, আমার লাভ নেই, এবং আমাদের এখন হচ্ছেও তাই। So HDI indicates that if people have these three basic choices, they may be able to gain access to other opportunities as well. HDI সেটা মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নাও হইতে পারে। So HDI is a better alternative to GNI per capita. HDI is increasingly being used to monitor the progress of nation and of global society. And HDI provides a richer picture of progress than GDP. The GDP চাইতে ভালো পিকচার শো করে, which relates to a country's wealth. Even GDP per capita, which tells us something about an individual means, but nothing about their life outcome. And HDI omits several factors that can have a significant influence on the quality of the life, such as environmental degradation, industrial pollution, deforestation. All these things does not reflected in the HDI. So principles of constructing HDI is the HDI value of each country indicates how far the country has to go to attain the certain defined goals with respect to the three components. HDI কি করে, the মূল ক্যালকুলেশন মেথডটা হচ্ছে যে HDI একটা সার্টেন গোল ঠিক করে HDI, এবং তারপরে মেজার করে যে একটা দেশ ওই গোল থেকে কত দূরে আছে, সার্টেন ডিফাইন্ড গোল থেকে সে কতটা দূরে আছে এটা মেজার করে। The closer is a country's HDI to 1, the lesser the remaining distance that the country has to travel. HDI যদি কান্ট্রির HDI 1 এর কাছাকাছি হয়, তার মানে আমরা মনে করি যে সে ততটাই আর তার ডিফাইন্ড গোলের কাছাকাছি আছে, তাকে কম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। আর যে 1 থেকে যত বেশি দূরে আছে তাকে তত বেশি ট্রাভেল করতে হবে। So 1 is the maximum HDI. HDI value 1 is the maximum HDI. And we have some ranking. A very high human development is more than 0.8, high human development 0.7 থেকে 0.799, medium 0.55 থেকে 0.699, and low is less than 0.55. And বাংলাদেশের HDI কত একটু দেখতে পারো কেউ একজন গুগলে দেখো তো লাস্ট HDI বাংলাদেশে কত আসছে। স্যার 2019 সালে এটা ছিল 0.632। 0.632, এটা কি HDI? জি স্যার, HDI 2019 সালে বাংলাদেশে। আরেকটা জিনিস একটু দেখো তো, IHDI কত? IHDI এই যে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড HDI, এটা একটু দেখো তো। যে 2019 সালে তো আমার এখানে আছে HDI হচ্ছে 0.614, এটা বলছো? কাছাকাছি আমি যেখানে দেখলাম 0.632 ছিল আর কি HDI টা। 632। তো যাই হোক, আমি কোথা থেকে নিয়েছিলাম আমার এখন এক্স্যাক্টলি মনে নাই। এখন এখানে দিছি 19 সালে ছিল আমাদের
HDI হচ্ছে 0.614, বাট IHDI ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড HDI যেটা আমরা এটা নিয়ে আরো একটু আলোচনা করব পরে, যে HDI তে যেটা হয় সেটা আমরা ইনইকুয়ালিটিটা দেখা যায় না, ইনইকুয়ালিটি সহজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ইট ইজ সামথিং 0.465 পয়েন্ট, এটা কিন্তু অনেকটা কমে যায় আসলে। 465 হলে আমরা কিন্তু লো ডেভেলপড স্টিল, আর এই 0.614 হইলে আমরা ইয়েতে থাকতে পারি আর কি, মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট এখানে। আর IHDI হিসাব করলে আমরা নিচেরটা আছি, লো হিউম্যান ডেভেলপমেন্ট। তো এরপরে আমরা একটু এটা দেখবো যে এটা কিভাবে কনস্ট্রাকশনটা হয়। আমি আজকে আসলে আর এটা শুরু করতে চাচ্ছি না, উই হ্যাভ সাম ম্যাথমেটিক্স অলসো হিয়ার, মানে এটা নেক্সট ক্লাসে শুরু করি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর তা নাহলে আমরা এখানে আজকে শেষ করি। নেক্সট ক্লাসে আমরা এটা করব, কি HDI কিভাবে ক্যালকুলেট করা হয় এবং একটা ক্যালকুলেশন দেখবো আর কি, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। স্যার এখানে শেষ করলে ভালো হয় স্যার, আমাদের একটা ক্লাস আছে স্যার। 3টার সময় ক্লাস আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই শেষ করতেছি।